ছট করে ঘুমটা ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘুঁটা চিৎকার করছে ডং ডং করে। দেখলাম রাত 12টা বাজে। আরো দুটো শব্দ কানে, গড়গড় করে বজ্রের গর্জন এবং ঝুপঝুপ করে বৃষ্টির পতন। টেলিফোনটা বেজেই চলেছে। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলাম বিছানার উপরে। নিশ্চয়ই কোনো রুগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলাম। হ্যালো ডাক্তার। হ্যাঁ ডাক্তার বলছি। ডাক্তার ডাক্তার শীঘ্রই আসুন, আসুন শীঘ্রই আসুন। কোথায়? আমার বাসায় 7 নম্বর 7 কোটি সেল স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাব। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। শীঘ্রই এসো, শীঘ্রই ডাক্তার, শীঘ্রই। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। বাইরে ঝড়ো বাতাস জানালায় আঘাত করছে, কিন্তু শেষমেশ যাওয়াটাই স্থির করলাম। গাড়ির ভেতর থেকে টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম 7 কোটি সেন স্ট্রিটের 7 নম্বর বাড়িটাকে। একখানি পুরনো ছোটখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভেতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে কিছুই দেখা যাচ্ছে না, নেই কোনো আলো চিহ্ন। এত রাতে ড্রাইভারের ঘুম ভাঙে। নিজেই চালিয়ে এসেছি গাড়ি। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলাম। যেদিকেই তাকাই চিহ্ন নেই কোনো জনপ্রাণীর। এজন্য মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর, বিড়াল এবং রাত্রির পেচক বাদুররাও যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায়, তা কেউ জানে না। কেবল হো হো করে কনকনে ঠান্ডা বাতাস চারিদিকে বইছে। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলাম জোরে জোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম, কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলাম না। ভাবলাম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছে। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লুণ্ঠনও জ্বেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভেতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলোর ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে যেন বলে উঠল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জেলে এগিয়ে আসুন, ডান দিকেই সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকে প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা বলছে, কোথা থেকেই বা বলছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, 2 পাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলছে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার হাতে টর্চ আছে এটা জানলো কিভাবে? ডাক্তার, ও ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? উপরে এসো। ও পার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছ থেকে। বুকের কাজটা ছমছম করতে লাগলো। আমি আর দাঁড়ালাম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললাম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম এবং উঠতে উঠতে সবিস্ময় লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেক ধাপে ধাপে জমে রয়েছে প্রায় আধা ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর উপরে নেই একটি মাত্র পদচিহ্ন, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষ ওঠানামা করেনি। আরও একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকা ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি।
থেকে আমার গায়ে এমন শিহরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে বাইরে বেরিয়ে যাওয়া উচিত হবে কিনা। আবার কে যেন ব্যঙ্গের স্বরেই বলে উঠলো, ডাক্তার, কত মরার হাড় নেড়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছো, কত পচা গলা মরা দেহ কেটে কেটে ডাক্তারই পাশ করেছো, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকানোর জন্য জোর করে শীতে হয়ে দাঁড়িয়ে বললাম, আমি ভয় পাইনি, কিন্তু তুমি কাঁপছো। ঠান্ডা হওয়ায় আমার শীত করছে। কানে এলো একটা শুকনো চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষ তো। বেশ চেঁচিয়ে বললাম, কারো হাসি শোনার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রুগী দেখতে। উত্তম, ভেতরে এসো, দরজা খুলে। দরজায় ধাক্কা মারলাম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজার বাহির থেকে শেকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতে ভেতর থেকে এক দমকা ঠান্ডা হাওয়া আমায় এসে ঝাপটা মারল। ঠকঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলাম। সেই ভয়াবহ কণ্ঠস্বর ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামনে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালাম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে যেন বলল, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না। কেন? আতঙ্কে আটকে উঠবে তুমি, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা বলছে, না কেউ আমার সাথে প্র্যাকটিক্যাল যোগ করতে চায়? অধীর কণ্ঠে বললাম, কি আশ্চর্য, আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কিভাবে? ঠিক আছে, জ্বালো। জ্বাললাম। ময়লা চাদরে মোড়া বিছানার উপর নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলেই বোঝা যায় সেটা অনেক দিনের পুরনো মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল, ভুরু দুটো উঠে গিয়েছে কপালে অনেকটা উপরে, এবং দুই কোটরের মধ্যে চোখ ফুটো যেন এত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখটা করে আছে দেখলেই বুকটা ছ্যাদ করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভিতর থেকে কিলকিল করে বেরিয়ে আসে সার বেঁধে বোকার দল। স্তম্ভিত নেটে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। এ কি আমার রুগী? ডাক্তার, ডাক্তার, এই যন্ত্রণা সইতে পারছি না, শিগগির এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলিকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও এই পোকাগুলিকে ডাক্তার। আমি আর সইতে পারছি না ডাক্তার। বেশ বুঝতে পারলাম সে রোমাঞ্চ ও অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখের ভেতর থেকেই। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকে কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিতভাবে ভেতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়ছে কাঁধের উপর লুটিয়ে, আর হাত দুটো ঝুলছে। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপর লুটিয়ে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিদ্ধ হয়ে উঠল। তার দৃষ্টিহীন চক্ষু কোটের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহ কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে তুমি উঠি কি পড়ি এমনই ভাবে শব্দে নেমে এলাম নিচের দিকে, এবং সঙ্গে সঙ্গে পেছনে পেছনে ছুটে এলো সে আলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার যেও না, ডাক্তার, ডাক্তার, ডাক্তার যেও না, ডাক্তার যেও না, ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী হয়ে আবার হাজির হলাম 7 নম্বর 7 করে সেন্ট স্ট্রিটে। দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া হইবে। অবাক হয়ে ভাবছি, এমন সময় পিছন থেকে শুনলাম, আরে ডাক্তারবাবু যে এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা।
বললাম, দিন তিনেক আগে এই বাড়িতে একটা রোগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। ডাক্তারবাবু, আপনি ভুল করছেন। এ বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ ভাড়া নিতে চায় না। এই বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন তেমন কেউ ছিল না। পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বেশ কয়েকবার আমার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারই রাত 12টা ফোনের ঘন্টা বেজে ওঠে, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনি, ডাক্তার, ডাক্তার, শিগগির এসো ডাক্তার, শিগগির এসো। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাতে টেলিফোনের ডাকে আমি আর সাড়া দেই না।